2020 সালের আজকের দিনে এই ঢাকা স্টেডিয়ামে নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল 2-0 গোলে। মাহবুবুর রহমান সুফিল গোল করেছিল নাবিব নওয়াজ জীবন। 5 বছর পরে বাংলাদেশ দলে হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদরা খেলছেন, অথচ বাংলাদেশ নেপালকে হারাতে পারলো না। 2-2 গোলে ম্যাচটা ড্র করলো। এই জিততে না পারার দায়ভার ডেফিনেটলি কোচকে নিতেই হবে, হাভিয়ার কাবরেরাকে নিতেই হবে। তার সময়ে বাংলাদেশ নেপালকেই হারাতে পারেনি। 4 বার মোকাবেলা করেছে নেপালের, একটা ম্যাচ হেরেছে, 3টা ম্যাচ ড্র করেছে। চারবার নেপাল পরীক্ষাতে বাংলাদেশ উতরাতে পারেনি। তাহলে হাভিয়ার কাবরেরা বাংলাদেশের ফুটবলকে সামনে এগিয়ে নেবেন কেমন করে? ওভারঅল যদি বলি, এখন পর্যন্ত 15টা ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ 4টা ম্যাচ কিন্তু জিতেছে, 5টাতে হেরেছে, বাকিগুলো ড্র হয়েছে। তো সেই ক্ষেত্রে নেপালকে তো বাংলাদেশের আগে হারিয়েছে, কিন্তু এখন আর জিততে পারছে না। 2020 থেকে 2025 এই সময় বাংলাদেশ 7 বার নেপালের মোকাবেলা করে 2টা ম্যাচ হেরেছে এবং 5টা ম্যাচ ড্র করেছে। এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রত্যাশা অনেক হাই ছিল, বলা যায় যে পাহাড় সম প্রত্যাশা ছিল, এবং থাকাটা খুব স্বাভাবিক, যৌক্তিক। হামজা চৌধুরী চলে এসছেন, সমিত সোম চলে এসছেন, জায়ান আহমেদ চলে এসছেন, কিউবা মিচেল চলে এসছেন। একটা জাগরণ ঘটে গেছে বাংলাদেশের ফুটবলে, অথচ আমরা মাঠের ফুটবলে কোনো রেজাল্ট আনতে পারছি না। একটার পর একটা ম্যাচ চলে যাচ্ছে, কিন্তু ইতিবাচক রেজাল্ট আসছে না। বাংলাদেশ ম্যাচ জিততে পারছে না, শেষ মুহূর্তে গোল খাচ্ছে, ভুলে ভরা ফুটবল খেলছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ট্যাকটিক্যাল যে ডিসিশন গুলো নিচ্ছেন হাভিয়ার কাবরেরা, সেগুলো সবগুলোই প্রশ্নবিদ্ধ। প্রশ্ন সবাই তুলছেন, ফুটবল সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা প্রশ্ন তুলছেন যে এই মুহূর্তে অ্যাটাকিং ফুটবল খেলার কথা, সেই মুহূর্তে বাংলাদেশ অ্যাটাকিং ফুটবল খেলছে না। যেই মুহূর্তে ডিফেন্সে মনোযোগ দেওয়ার কথা, সেই মুহূর্তে ডিফেন্সটা ঠিক মতো হচ্ছে না। সাবস্টিটিউশন গুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যাকে যখন নামানোর কথা সেটা হয় না। একাদশ নিয়ে তো প্রশ্ন থেকেই যায়। সমিত সোমের মতো ফুটবলারকে পেয়েছে বাংলাদেশ, অথচ 2টা ম্যাচে সমিত সোম প্লেইং 11-এ শুরুতে নেই। এই 2টা ম্যাচে এই ঘটনা ঘটলো। তো এইরকম ভুল একের পর এক হাভিয়ার কাবরেরা করে চলেছেন, মানে ট্যাকটিক্যাল ব্লান্ডার যেগুলো, সেগুলো তিনি করে চলেছেন। শুরুটা হয়েছিল এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে শিলং এর মাটিতে। সেইখানে বাংলাদেশ প্রপার কোনো স্ট্রাইকার নিয়ে খেলতে নামলো না, গোটা 5 গোলের সুযোগ তৈরি করে কোনো গোল করতে পারেনি ওই ম্যাচটাতে। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ 2-1 গোলে হারলো। সেই ম্যাচেও হাভিয়ার কাবরেরার ট্যাকটিক্স ছিল ডেফিনেটলি প্রশ্নবিদ্ধ। একই কথা প্রযোজ্য যখন বাংলাদেশ হংকং এর বিপক্ষে খেলেছে। সিঙ্গাপুরের বিপক্ষে রাকিবকে একটা সময় নিচে নামিয়ে আনা হয়েছে। এরপর জামাল ভুঁইয়াকে তিনি কখনো একাদশে রাখেন, কখনো তিনি একাদশে রাখেন না, অথচ জামাল ভুঁইয়া দলের ক্যাপ্টেন। এটা নিয়ে জামাল ভুঁইয়া হতাশা ব্যক্ত করেছেন। জামাল ভুঁইয়া নেপালের বিপক্ষে এই ম্যাচটাতে পুরোটা সময় খেললেন এবং ভালো ফুটবল খেললেন। ফাহমিদুলকে একটা ম্যাচে তিনি বাইরে রেখেছেন, তাকে নামাননি। অর্থাৎ তিনি তার মতো করে একাদশ গড়েন, তার মতো করে ট্যাকটিক্স ঠিক করেন, যার খেসারত বাংলাদেশ দলকে দিতে হয়। বাংলাদেশ রেজাল্ট করতে পারছে না। তো কেন, কি কারণে হাভিয়ার কাবরেরাকে তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যাচের পর ম্যাচ টেনে যাবে? যেটা শুনছি যে এশিয়ান কাপের বাছাই পর্ব তিনিই শেষ করবেন। এখনো 2টো ম্যাচ বাকি। ভারতের বিপক্ষে 18 তারিখ ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ ইন্ডিয়ার মুখোমুখি হবে। এরপরে সিঙ্গাপুরের বিপক্ষে একটা ম্যাচ রয়েছে। বোঝা তো আমাদের হয়ে গেছে যে হাভিয়ার কাবরেরার পক্ষে বাংলাদেশের ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া আসলে সম্ভব হচ্ছে না। কারণ এইরকম স্কোয়াড পাওয়ার পর, মানে এর আগে যারা বাংলাদেশ দলের কোচ ছিলেন বিভিন্ন সময়, তারা তো এই স্কোয়াড কখনো পাননি। এত ফাইন ফুটবলার্স একসাথে এসছে, তাদেরকে যদি কাজে লাগাতে না পারেন, তাদেরকে দিয়ে যদি রেজাল্ট বের করতে না পারেন, তাহলে আসলে কেমন করে হবে? বাফুফেকে একটা সিদ্ধান্তে আসতে হবে বাংলাদেশের ফুটবলের সাথে। দেখা যাক সেই সিদ্ধান্ত বাফুফে নেয় কিনা। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবে। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।